নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, অর্থাৎ যেমন গাছ তার তেমনটাই কিন্তু ফল হয়। আমরা যারা মা বাবারা রয়েছে সে কারণে সর্বদা আমরা চাই যে আমাদের সন্তান যেন ভালো হয়, আমাদের সন্তান যেন বাধ্য হয়, আমাদের সন্তান যেন জীবনে উন্নতি করে, সে যেন সত্যিকারের মানুষের মতন মানুষ হয়ে ওঠে। কারণ সন্তান যখন ভালো হয় তখনই কিন্তু সে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করে, বা আপনি সত্যি কেমন বাবা মা সেটার পরিচয় বহন করবে আপনার সন্তান। সে কারণে নিজের নাম সম্মান, নিজের প্রতিপত্তিকে বজায় রাখার জন্য আমরা কিন্তু পুরো ডিপেন্ড করে থাকি আমাদের সন্তানের উপর। এবার বিষয় আজকে যেটা, সেটা হচ্ছে আপনার শিক্ষা দেওয়ার পরেও, আপনার সঠিকভাবে তাকে পরিচালনা করার পরেও, বা হয়তো আপনার আদরের কিছু বেশি অত্যাধিক প্রভাবের কারণে বা আপনার কোনো অমনোযোগিতার কারণে আপনার সন্তান যদি অবাধ্য হতে শুরু করে বা আপনার সন্তানের যদি সঠিকভাবে শিক্ষা আপনি না দিয়ে থাকেন, তবে কিন্তু তার প্রতিফলন হিসেবে আপনাকেই সেটা ভোগ করতে হয়। ধীরে ধীরে দেখবেন তার মধ্যে এমন কিছু পরিবর্তন আসছে যেটা আপনি মেনে নিতে পারছেন না, যেটা শুধু আপনার অভিযোগের কারণ না, আশেপাশে থেকে বহু মানুষ আপনাকে অভিযোগ করছে। আপনার নিজের ভালো লাগছে না, আপনার নিজের মনে হচ্ছে আপনার সন্তান যে কাজটা করছে সেটা করা উচিত না, ইমিডিয়েট তার এটা স্টপ করা উচিত, কিন্তু আপনার হাতের নাগালের বাইরে বেরিয়ে গেছে, সে কিছুতেই আপনার কথা আর শুনছে না। সত্যি কি সেখানে গ্রহদের কোনো প্রভাব রয়েছে, নাকি আমাদের মা বাবার কোনো ভুলের কারণেই আমাদের এটা ভোগ করতে হচ্ছে? সব বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। কেন আপনার সন্তান অবাধ্য হচ্ছে, কতদিন পর্যন্ত সে অবাধ্য থাকবে, তাকে কি ফিরিয়ে আনা সম্ভব, নাকি সারা জীবন এই জ্বালা আপনাকে সহ্য করতে হবে, সবটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আর এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একজন মানুষের সাথেই কিন্তু আলোচনা করা উচিত। তো আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। দেখুন, এই যে অবাধ্য সন্তান, অর্থাৎ এখানে আমরা বারবার বলি যে গার্জিয়ানদেরকে সতর্ক করা। দেখুন, বাবা মার কাছে সন্তান, সে তার যত বয়সী হোক না কেন, সে 50 বছর বয়সী হোক না কেন, সেটা সন্তানই। সে আবার এদিকে সেই 2-1 বছর বয়স হলো, সেটাও সন্তান। কিন্তু ঘটনা হচ্ছে এখন যেগুলো দেখা যাচ্ছে, বিশেষ করে দেখবেন যে 30, 35, 40 বছর বয়স, সেই সন্তানও কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে। বা 20 বছর পরে তো আমরা তো সাধারণত জেনারেলি এটা দেখি যে বুধের যখন অ্যাক্টিভিটি থাকে, অর্থাৎ একটা বুধ গ্রহ অ্যাক্টিভিটি কখন থাকে, একটা জীবন দশায় বলা হচ্ছে 12 বছর থেকে 19 বয়স পর্যন্ত এটা বুধের অ্যাক্টিভিটি থাকে। বুধ এমনিতেই বালক গ্রহ আর বালক বয়স, সেক্ষেত্রে বুধ কোনো কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি করে, সেক্ষেত্রে সন্তান হিসাবে, অর্থাৎ সেখানে বলবো যে বাবা মা বাগেন, তারা কিন্তু সন্তানকে সেই জায়গাটা কন্ট্রোল চেষ্টা করে। কিন্তু তারপরে মঙ্গলের প্রভাব আসে, তারপরে হচ্ছে রাহুর প্রভাব আসে, অর্থাৎ এই যে 20-22 বছর বয়স থেকে বা 20 বছর 19 বছর বয়সের পর থেকেও দেখবেন যে 40-45 বছর বয়স, সেক্ষেত্রেও আপনার ওই সন্তানকে নিয়েই ভুগছেন আপনি। বয়সটা বেড়ে গেছে কিন্তু সেই সন্তানের অ্যাক্টিভিটিগুলো আপনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ সে যেটা চাইছে আপনার সেটা পুরোপুরি বিপক্ষে। কারণ আপনি কোনোভাবে সেটা মত দিতে পারবেন না, দিলে আপনার অনেক কিছু চিন্তা করতে হচ্ছে এবং সেক্ষেত্রে সমস্যায় পড়ে যাচ্ছেন। তাহলে এই যে জায়গা, এই যে ক্রিটিক্যাল একটা পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা। কারণ এগুলো কখন হয়, একটা সন্তান আপনার হয়তো বালক বয়সে, অর্থাৎ যখন হওয়া উচিত ছিল আপনার ক্ষেত্রে অবাধ্য, তখন সে কিন্তু হয়নি। তারপরেও একটা নির্দিষ্ট সময় গেছে, তখনও কিন্তু হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার বয়স একটা নির্দিষ্ট জায়গায় চলে গেছে, তার এখন কেরিয়ারের জায়গা, পড়াশোনার হয়তো জায়গাটা শেষ হয়ে গেছে, আগামী দিনে কেরিয়ার, তারপরে বিবাহ, তারপরে অন্যান্য কিছু চিন্তা ভাবনা, নিজের প্রতি একটা আস্থা এবং ভালো জায়গায় প্রতিষ্ঠা হওয়ার জায়গা। তাহলে সেক্ষেত্রে সেই সন্তান যদি কোনো ভুল কাজ করে বসে, তাহলে কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে বড় রকমের কিন্তু মানসিক কষ্টের জায়গা তৈরি হয়ে যায়। এবং এগুলো কখন হয়, আমি সেইগুলো নিয়েই আলোচনা করব আজকে, যে কেন হয়, কোন গ্রহের কারণে হয়। আমি তো বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, এবং তার ক্ষেত্রে কখনো কোনো কোনো সময় দেখবেন যে এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যায়। বিশেষ করে
দেখা গেল যে তার বিবাহিত জীবন সে কিভাবে পরিচালনা করবে, আগামী দিনে কার সঙ্গে বিবাহ করবে, বিবাহের ক্ষেত্রে হয়তো আপনাদের মতের অবাধ্য হয়ে যাবে কিনা, বা দেখা গেল যার সঙ্গে রিলেশনে তৈরি হয়ে গেছে সেটা আপনাদের কোনোভাবে গ্রহণযোগ্য না, এই যে জায়গাগুলো তৈরি হয় কিন্তু সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ওই সন্তান অবাধ্য জায়গা তৈরি করে ফেলে। এবং সেটা কখন হয়, এবং কোনো কোনো সময় দেখবেন আরও কিছু পয়েন্ট রয়েছে যেটা দেখবেন যে আপনাদের কথা শুনতেই চাই না, কিন্তু বন্ধু বান্ধব তাদের কথা একদম এতটাই গুরুত্ব দেয়, মানে তারা যা বলবে তাই শুনবে। পরের কথা, আমি এক কথা বললে হবে, পরের কথা, মানে নিজেদের কোনো কারোর কথা শুনতে চায় না, পরের কথা শুনেই তারা চলে। আর এই ধরনের জাতক জাতিকারা দেখবেন যে পরের কথা শুনে যারা চলে তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারে না। দেখবেন যে আপনার আশেপাশে প্রচুর উদাহরণ আছে এরকম, আমি যেগুলো বলি একদম প্র্যাকটিক্যাল এবং দেখে এবং সেগুলো উপর রিসার্চ করে তারপরে আমি বলছি। কিন্তু সেজন্য যারা দেখবেন পরের কথা শুনে চলে তারা জীবনে কোনোভাবে উন্নতি করতে পারে না। আর যাদের ক্ষেত্রে লগ্নপতি, এবার আসি জন্মছকের অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের পয়েন্ট, লগ্নপতি যদি কোনো রকমের রেট্রোগেট বা কোনো রকমের দুর্বল থাকে, সে আপনার যে লগ্নই হোক না কেন, তাহলে জানবেন যে আপনি পরের কথা শুনছেন, আর পরের কথা শুনে আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন। তাহলে এগুলো কিন্তু পয়েন্ট, এক একটা জাতক জাতিকা অবাধ্য হয়ে যাওয়া, বাবা মায়ের কথা, কারণ গুরুজন অনেক কিছু জানে, তাদের বয়সটা ওই জায়গায় পার হয়ে এসছে, ওই জায়গাটা তাদের ওই অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে এই জায়গায় এসছে, কিন্তু সেই জিনিস, সেই কথা, সেই উপদেশগুলো দেখবেন যে তারা শুনতেই চাইবে না, নিতেই চাইবে না। তাহলে এখানেই অবাধ্য হয়ে যায়। এবার অবাধ্য হয়ে যাওয়ার বেশ কিছু পয়েন্ট রয়েছে, আমি সেগুলো আলোচনা করব অবশ্যই, কারণ রাহু এখানে যে কোন প্রভাবে আছে, কোন ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে রয়েছে, বুধ কোন নক্ষত্রে রয়েছে, জন্মের অর্থাৎ লগ্নপতি কোন নক্ষত্রে রয়েছে, রাশির অধিপতি সে কোথায় গিয়ে কানেকশন করছে, চন্দ্রের সঙ্গে কোন নক্ষত্র কানেকশন করলো, চন্দ্র কোন রাশির সঙ্গে গিয়ে অবস্থান করলো, এবং চন্দ্রর সঙ্গে কোন ভাবের অধিপতি এবং কোন গ্রহ কানেক্টেড হলো, এগুলো কিন্তু ডিপেন্ড করবে একটা জাতক জাতিকা অবাধ্য হয়ে যাবে কিনা, সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। একজন মা বাবা কিন্তু এটাই সবথেকে বেশি কষ্টের জায়গা, যে তার সন্তান অবাধ্য, তার সন্তান তাদের কথা শুনছে না, তার সন্তান এমন কিছু কাজ করছে যেটা সত্যি সকলের জন্য লজ্জার। তাহলে বোধহয় এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না মা বাবার জন্য। তাই এই দিকটার অবশ্যই রিপেয়ার করা সম্ভব, এবং এটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সুরজিৎ দাস বলছিলাম। কোথা থেকে? বলছিলাম বেহালা থেকে। বেহালা থেকে। কার সম্বন্ধে জানবেন সুরজিৎ বাবু? আমি প্রথমে দাদাকে নমস্কার জানাই। আমি আমার ছেলের জন্য দাদাকে কালীঘাটের চেম্বারে দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদার হয়তো খেয়াল আছে কিনা না, মানে আমার ছেলে এতটাই ইয়ে ছিল, মানে দাদা হয়তো চিনতে পারছেন। কি নাম? ছেলের নাম হচ্ছিল স্বপন দাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি। মানে ছেলের কি প্রবলেম ছিল? অবাধ্য হয়ে গেছিল। অবাধ্য হয়ে গিয়েছিল, মানে এতটাই উশৃঙ্খল, এতটাই অবাধ্য হয়ে গেছে বললে বিশ্বাস করবেন না। মানে বন্ধু বান্ধবের চক্কর করে, মানে নেশা পর্যন্ত দাদা তো জানে সবকিছু। কি ছেলেকে আমি ফিরে পেয়েছি দাদার কাছে গিয়ে। আচ্ছা দেখুন, আজকে আমরা না ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আপনি কি আলোচনাটা শুনে ফোনটা করলেন? মানে আমার খুব অবাক লাগছে সে কারণে যে আমরা ঠিক আজকে এটাই আলোচনা করছি। থ্যাংক ইউ, কারণ আপনার কথাটা আজকে আমাদের কথা থেকে অনেক বেশি দামি হয়ে যাবে, যে অবাধ্য আপনার সন্তান ছিল, এমনকি নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল, কিছু অসৎ বন্ধু বান্ধবের সঙ্গে মিশে যাচ্ছিল, এরকম কিছু বললেন বোধহয় আপনি। ওই তো বন্ধু বান্ধব মিশে, মানে আমার কথা শুনতো না, মানে নেশার জন্য টাকা চুরি করতো। ওরে বাবা, মানে এমন কেউ মাকে পর্যন্ত গায়ে হাত তুলে দিয়েছিল, এরকম পরিস্থিতি হয়ে গেছিল। দাদা ছাড়া, দাদা যেভাবে এখন ঠাকুর ভক্ত হয়ে গেছে, মানে একটা বিশাল পরিবর্তন, মানে বিশাল পরিমাণ, যে আমার ছেলেকে ফিরে পাবো কল্পনা করতে পারি। আচ্ছা, এই এতটা পরিবর্তন হতে কত বছর লাগলো? প্রায় 8 মাস। 8 মাস মাত্র? 8-9 মাসে এই পরিবর্তনটা আপনি লক্ষ্য করছেন, তাই তো? যেহেতু আপনি যেটা বলছেন চরম পর্যায়ে সে খারাপ হয়ে গিয়েছিল। দাদার কাছে গিয়েছিলাম।
আচ্ছা, আগের বছর পুজো চেষ্টা করেছি, দাদা হয়তো খেয়াল করছে হয়তো। হ্যাঁ বুঝতে পেরেছি, পুরোপুরি অবাধ্য হয়ে গেল। কথা তো মোটেই নেই। আচ্ছা, তবে এই একটা উদাহরণ না, আপনার মতন হাজারো মানুষ আছে, প্রচুর মানুষ আছে, মানে অবাধ্য হয়ে গিয়ে বাবা মার আর কোনো উপায় নেই, আমার কাছে এসছে। মানে আমি বলতে চাই না, কিন্তু মানে আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, অন্যান্য বহু চেম্বার এই ধরনের, মানে পড়াশোনা একদম বন্ধ হয়ে গেছে, তারপরে যেমন আপনার সন্তান যেমন হয়ে গেছিল ঠিক সেম ওই রকম পরিস্থিতি তাদেরও হয়ে গেছিল, কিন্তু তারা এখন ভালো জায়গা আছে। তারা পড়াশোনা কি বলে, আমার তোমার ভগবানের মতন আপনাকে মনে হয়। আপনি যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমার ছেলেকে, আমি তো আর আমার একটাই ছেলে, ভগবানের আশীর্বাদে সেরকম আমার সমস্যা নেই ফাইন্যান্সিয়াল, কিন্তু ওই ছেলেটার জন্য আমার পুরো ফ্যামিলি পুরো একদম মানে কোন পথে চলে গেছিলাম মানে ভাবতে পারবেন দাদা যে কোনখান থেকে ফিরিয়ে নিয়ে এসছে আমার। একদম খুব ভালো খবর, খুব ভালো খবর যে আপনি সন্তানকে সঠিক ভাবে আবার ফিরে পেয়েছেন নিজেদের কাছে, এটা খুব ভালো খবর। পড়াশোনাও ছেড়ে দিচ্ছিল। হ্যাঁ, এখন কি পড়াশোনায় একটু মনোনিবেশ হচ্ছে? স্কুল মানে বেরাচ্ছে ব্যাগ থেকে ঢুকছে বাড়িতে নেশা করে রাত বেরাতে। বাবা, তাহলে এখন ভালো আছে, খুব ভালো লাগলো। আর আজকে কি ভালো আছে, এখন খুবই ভালো আছে। আমি বলছিলাম ওকে, বলছে হ্যাঁ যাবো, তার কাছে যাবো, পুজোর আগেই যাবো তার কাছে। বাহ, খুব ভালো, একবার নিয়ে আসবেন, ওকে একবার নিয়ে আসবেন, ঠিক আছে? একদম একদম একদম। ওকে, চলুন, ভালো থাকুন, সন্তানেরও খুব ভালো হোক। আমার কাছে অনেকবার এসছে, আমি বুঝিয়েছি ওকে। আমি অন্যান্য চেম্বারে যাদের এই ধরনের সমস্যা আছে, আপনারা তো মোটামুটি জানেন, আমি আপনার উদ্দেশ্য নিয়ে বলছি, মানে অন্যান্য যারা আসেন তারাও নিশ্চয় জানেন, আমি সেই জন্য তাদের উদ্দেশ্যও বলছি যে এই যে সন্তানকে নিয়ে আসছেন আমার সঙ্গে, নির্দিষ্টভাবে একটা কথোপকথন হচ্ছে তার সঙ্গে, তার মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যেগুলো আপনারা আমার চেম্বারে এসেই বলেন, আর আপনি তো প্রকাশ্যে মানে অন মিডিয়ায় আপনি ফোন করেছেন। যাই হোক, দেখুন এই রকম জিনিস কিন্তু অনেক অনেক ক্ষেত্রে রয়েছে এবং চেম্বারগুলো রয়েছে, এবং তারা আজকের জায়গায় ভালো আছে, তারা নিজেরাই বলে। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল হয়তো কিছু কথোপকথন তাদের পরিবর্তন চলে আসে, কাউন্সেলিং একটা খুব ভালো। হ্যাঁ, তাহলে সেই জায়গার পরিবর্তন, কেন সমস্যা, কোন নক্ষত্র, কোন গ্রহ, কোন জায়গায় তার কি পাওয়ার দেওয়া উচিত, কার কোন পাওয়ারটা দেওয়া উচিত না, কম করে দেওয়া উচিত, এগুলো ডিপেন্ড করে জন্মছকের কানেকশন। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন করণ ক্রিয়া আমি তো দিই, জানেন যে কিছু কিছু ক্রিয়া হয়তো 30 সেকেন্ড সময় লাগবে। 30 সেকেন্ড মানে আপনি 24 ঘন্টার মধ্যে 30টা সেকেন্ড সময় দিচ্ছেন, মানে ওটাই বিরাট ব্যাপার আপনার কাছে, এবং যা প্রতিকার তা বিশালভাবে কাজ করবে আপনার, কিন্তু আপনাকে দিতে হবে একটা নির্দিষ্ট টাইম। কিন্তু দাদা, অনেকের এই অভিযোগ থাকে, যেমন উনি সন্তানকে নিয়ে এসেছিলেন, একটা ভালো কাউন্সেলিং, একটা ভালো প্রতিকার প্রতিবেদন, অনেক সন্তানরা অ্যাস্ট্রোলজারের কাছে যেতেই চায় না, ভাবে যে আমি যাবো কেন, আমি তো ঠিক আছি, যা করছি আমি বেশ করছি, আমি চেঞ্জ হব না। তখন কি হবে? এইরকম কেস অনেক আছে, আবার বলছি এটাও আছে, কারণ তার মা বাবা কিন্তু এসছে, সন্তানকে নিয়ে আসতে পারেনি, মা বাবা এসছে, অর্থাৎ সন্তানের জন্য বলা হচ্ছে মা যদি করতে পারে ক্রিয়া, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। সন্তান তার দরকার নেই, সন্তানের জন্য মা করবে, মায়ের তার নির্দিষ্টভাবে করণ ক্রিয়া দেওয়া হয়, কিছু প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, যেটা মা করলেই কিন্তু সন্তানের এফেক্ট হবে, আমি এটাই বলে দিই। এবং তার সেক্ষেত্রেও কিন্তু প্রচুর মানুষ ঠিক আছে, যারা যারা এসেছিল তারা এখন ভালো জায়গায় আছে, বলে যে না আগে যা ছিল তার থেকে অনেক গুণ ভালো হয়ে গেছে, এখন কিন্তু তার পড়াশোনা বলুন, তাদের ব্যবহার বলুন, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো এইগুলো প্রাপ্তি, এগুলো আমি বারবার বলি, এগুলো গুরুর জন্য আমি পাচ্ছি, সেই জন্য গুরুর স্মরণ, আমি সবসময় গুরুকে স্মরণ করেই চলি। যাই হোক, আপনাদের আরো ভালো হোক, আপনারা যা সমস্যা নিয়ে আসছেন সেগুলো তার সমাধান হোক, ভালো জায়গায় আপনারা পৌঁছান, এটাই আমি কিন্তু সব সময় চাই। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম, এই যে অবাধ্য হয়ে যাওয়া, সন্তান অবাধ্য কেন হয়, গ্রহগত কানেকশন অনুযায়ী যদি বুধ যদি রাহু যুক্ত হয়ে যায় এবং সেটা যদি পঞ্চমে বা চতুর্থে কানেকশন পায়, তাহলে জানবেন যে সেই সন্তান অবাধ্য হয়ে যাবে একটা সময়। এবং কার সঙ্গে, কেন বন্ধুদের সহযোগিতায় সে অবাধ্য হবে, বন্ধুরা তাকে সাপোর্ট করবে খারাপ কাজগুলো করানোর জন্য। কোনো কোনো সময় এরা নেশায় পর্যন্ত আসক্ত হয়ে যায়, নেশা আসক্ত হয়, মিথ্যা কথা বলে, এবং বিশেষ করে ওই 12 থেকে 19 বছর বয়স পর্যন্ত এই বুধ যদি রাহু যুক্ত হয় তাহলে এইগুলো হয়। এবং দেখবেন যে 12 বছর বয়সের পর থেকে এই বুধ আর রাহু কানেক্টেড হয়ে গেলে, আর রাহুর যদি দশা চলে, তখন ওই 12 বছর বয়সের পর থেকে বা ওই দশা যেই শুরু হয়ে গেল, তখন থেকে ওর যা রেজাল্ট ছিল বিগত দিনের সমস্ত রেজাল্ট ভেঙে ফেলবে। অর্থাৎ
ভেঙে দেবে বলতে কি, তার রেজাল্টটা দিনের পর দিন খারাপ হতে থাকবে। সে দেখা গেলো একটা সময় ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে ছিল, সে পরবর্তীতে ওই দশা শুরু হলে, কারণ পুরোপুরি তার নেগেটিভ এনার্জি দেবে, এবং দেখা গেলো যে ক্লাসে পাস করতে পারবে কিনা সন্দেহ হয়ে যাবে। এতটাই কিন্তু খারাপ জায়গা তৈরি হয়ে যায়। এবং এগুলো অবাধ্যর কারণে, কারণ তখন ও বন্ধুদের সঙ্গ চাইবে, বন্ধুরা যা বলবে তাই শুনবে, বাবা মার কথা শুনতে চাইবে না। বেশ, অবশ্যই এই বিষয়ে আলোচনায় আমরা নিশ্চয়ই থাকবো, কারণ এটা অনেক সংসারের বড় একটা সমস্যা। সংসারে আর কোনো সমস্যা হয়তো নেই, সবই ভালো, কিন্তু একটা কারণে মা বাবা সুখী নয়। তো অবশ্যই তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনায় ফিরবো। কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার দাদা। কে বলছেন? হ্যাঁ, আমি অসিত কুমার দাস বলছিলাম। কোথা থেকে? আমি ডানলপ থেকে বলছিলাম। ডানলপ থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? দাদার কাছ থেকে আমার নিজের থেকেই কিছু জানার ছিল বৈবাহিক জীবনের। আচ্ছা আচ্ছা, বেশ, আগে ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ হ্যাঁ, 15ই আগস্ট 1984। আচ্ছা, টাইম? টাইম হচ্ছে সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতাতে। ওকে। দেখুন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বৈবাহিক অশান্তি। আচ্ছা বেশ, বলছেন, উনি বলছেন। লগ্ন, আপনার লগ্ন তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম হয়েছে। কেমন? দেখুন, রাশির সাপেক্ষে, এখানে বলবো রাশির সাপেক্ষে, এবং রাশির সাপেক্ষে আমি বললাম আপনার মীন রাশি, তার মীন রাশির এখন শনির 7.5 চলছে, সেই জন্য আপনার খুব কাছের মানুষ অর্থাৎ আপনার স্ত্রী, তার প্রতি দেখবেন যে মাঝে মধ্যে সন্দেহ প্রবণতা কাজ করবে আপনার। একদম 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 ঠিকই বলেছেন। আচ্ছা, হ্যাঁ, সন্দেহ করার কারণে আপনার দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হবে। এটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রথমে ভাবতাম যে হয়তো এমনি ইয়ার্কি, মানে স্বামী স্ত্রীর মধ্যে এইরকম একটু ইয়ার্কি ঠাট্টা মাঝে মধ্যে হলে ভালো হয়, কিন্তু ওটা যে পরবর্তীতে যে এইরকম রূপ নেবে বুঝতে পারি দিয়ে তারপরে গিয়ে একদম মানে ওই যেটা সন্দেহ করছেন আস্তে আস্তে সেই রূপ নিয়ে নিচ্ছে। কেমন বলছি কেন এটা কেন বলছি, তার জন্য কারণ রয়েছে। আমি কেন বলবো, কারণ এখানে জন্ম ছক আমি বারবার বলি কথা বলে। যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে আছেন, দেখুন এখানে টিভি স্ক্রিনে যদি দেখানো সম্ভব হয় এই জন্ম ছকটা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখানে যেটা রয়েছে হচ্ছে লগ্নের সাপেক্ষে দ্বিতীয় মঙ্গল অবস্থান করছে, কেতুযুক্ত রয়েছে, এবং সে কিন্তু স্বক্ষেত্রী, অর্থাৎ এখানে বলছে দ্বিতীয় পতি দ্বিতীয় অবস্থান করছে, কিন্তু সে সপ্তম পতি কেতুযুক্ত হয়ে আছে। কেতু এখানে খুব পাওয়ারফুল, অর্থাৎ এই কেতু পাওয়ারফুল, তার মানে কি হয় যে এই কেতু পাওয়ারফুল মানে কেতু সবসময় গুপ্ত ক্রিয়াগুলো করে, গুপ্ত কোনো কাজ করে, এবং সেই গুপ্ত কাজ সহজে ধরতে দেবে না, ধরা সম্ভব হবে না আপনার ক্ষেত্রে, যে কাজই করুক না কেন গোপনভাবে। কারণ এখানে দ্বিতীয় কেতুযুক্ত মঙ্গল, এবং তার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে মাঝে ভুগতে হচ্ছে। কেমন? হ্যালো, তার মানে সে যে কাজ করবে সে কাজ গোপনীয়তার সঙ্গে করবে, আপনাকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে রেখে দেবে, আপনি সহজে ধরতে পারবেন না। এক আর 2 নম্বর হচ্ছে তার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে সমস্যা হবে। ঠিক বললাম কি না? একদম 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 একদম। আর কি জানতে চাইছেন? আর বিশেষ কিছু অন মিডিয়ায় বলবো না, কারণ অনেক মানে এইটাই তো, মানে প্রথম যে যেরকম ইয়ার্কি ছোটেন বা ইয়ে ভাবলাম, কিন্তু সেটা যে এইরকম একবার এত সন্দেহ যে বেড়ে যাচ্ছে, যার জন্য মানে এমনি ইয়ার্কি করে। দেখুন, আমি এই যে বললাম এটা এমন হয়ে যাচ্ছে যে এমন সমস্যা হয়ে যাচ্ছে যে ও বাড়ি ছেড়ে হয়তো বাপের বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কারণ এই কেতু যদি নিচস্থ হতো বা কেতু যদি অন্য কোনো ভাবে গিয়ে থাকতো, তাহলে কিন্তু প্রকাশ্যে চলে আসতো, মানে কিছুদিন গোপনীয়তার সঙ্গে করবে তারপরে প্রকাশ্যে চলে আসবে। কিন্তু কেতু এখানে খুব পাওয়ার। কেমন? এই টিভি স্ক্রিনে দেখানো যদি সম্ভব হয়, আবার আমি বলছি দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে হচ্ছে লগ্নের সাপেক্ষে দ্বিতীয় পতি দ্বিতীয় অবস্থান করছে, সপ্তম পতি কেতুযুক্ত হয়ে আছে। এটা ভীষণ পাওয়ারফুল, একদম নিচের দিকে দেখাচ্ছে, এই নিচের দিকে আছে। কেমন? এটার একটা কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল অনুরাধা নক্ষত্রে 1 চরণ পেয়েছে। মঙ্গল অনুরাধা নক্ষত্রের 1 চরণ শনির নক্ষত্র পেয়েছে, যেই জন্য আপনার ওয়াইফ দেখবেন অসুস্থতায় ভোগে ম্যাক্সিমাম দিন। আচ্ছা, মানে শরীরটাও কি একটু খারাপ যায়? একদম একদম যায়। ওর 12 মাসে হয়তো দেখা গেল যে 13-14 এমনি সমস্যার মধ্যে কিছু না কিছু একটা সমস্যা লেগেই রয়েছে। তাহলে দেখুন, ঠান্ডা সর্দি সেটা সব লেগেই থাকে। তো এই সমস্যাগুলো মেইনলি রয়েছে।
একটু যোগাযোগ করুন। কেন বলুন তো, সকলকেই যোগাযোগ করার কথা আমি তো বলি, যে যাদের মনে হয় যে সত্যি তাদের জীবনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা প্রতিকারের সমস্যা মানে প্রয়োজন হয়েছে, ওরাই ওদেরকেই দাদা বলেন। আমারও কি সেরকম প্রতিকারের কি একটা প্রয়োজন রয়েছে? একদম, এটা প্রতিকার না করলে পরে আগামী দিনে আপনারা একই ছাদের নিচে নাও থাকতে পারেন। হ্যাঁ, তো বললেন তো অলরেডি বাপের বাড়ি চলে গেছে। এবার আপনি সম্পর্কটাকে তো বাঁচাতে চাইছেন নাকি গেলে যাক বেঁচে গেলাম এরকম ব্যাপার? না, ওইরকম তো নয়। বাঁচাতে চাইছেন, বাঁচাতে চাইলে যোগাযোগ করতে হবে, আর যেমন যাচ্ছে যাক, তাহলে না যোগাযোগ করলেও চলবে। না, ওইরকম হয় নাকি? সংসার তো একদম। তাহলে আপনি একটু যোগাযোগ করবেন, অবশ্যই আপনার উপরে আমরা এই বিশ্বাসটা রাখবো, আপনি যোগাযোগ করবেন। এবং দাদার প্রোগ্রাম আমি বহুদিন ধরেই দেখছি, দাদার প্রোগ্রাম খুব ভালো লাগে এবং আমার আত্মীয় স্বজনও ওনার কাছে গেছিল এবং ফিডব্যাকও পেয়েছে। আসলে লাইভ অনুষ্ঠানে সবটা বলাও সম্ভব যায় না। একদম, এই কারণেই বলছি যোগাযোগ করুন। জানাবো উনি হয়তো রাজি নয়, ওই জন্য আমি প্রথমে বলতে চাইনি। তাহলে আমার আত্মীয় স্বজনও দাদার কাছে গেছিলেন এবং উপকার পেয়েছেন ওনারা। একদম। আসলে অনেকেরই তো ব্যক্তিগত কিছু সমস্যা থাকে, তাই সবাই না বলতে চান না। বেশ, আমি বলতে চাইছিলাম না। ওকে দাদা, সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং ভালো তখন থাকতে পারবেন। শুধু আমি ভালো থাকুন বললে তো আপনি ভালো থাকলেন তা তো নয়। আপনাকে জীবনে করতে হবে, ভালো থাকার জন্য যে কাজগুলো করা সেই কাজগুলোই করতে হবে, তবেই কিন্তু ভালো থাকতে পারবেন। ওয়াইফকে নিয়ে একটা সন্দেহ প্রবণতা, এবং ওয়াইফ মনে হচ্ছে যেন ব্যাপারটা সত্য, সে বাপের বাড়িও চলে গিয়েছে, এবং এরকম সম্পর্ক হাজারো আসে আপনার কাছে। এবং যদি কেউ চায় যে সম্পর্কটা আমি টেকাতে চাই, তবে অবশ্যই তার উপায় আছে, জন্মছক উপায় রয়েছে, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান এগুলো রয়েছে। মোটামুটি আপনারা অনেকেই জানেন যে এই সমস্যা হলে যারা আমার ম্যাক্সিমাম দেখবেন রেফারেন্স ক্লায়েন্ট, মানে যারা প্রতিকার প্রতিবিধান নিয়েছিল তারা ভালো জায়গায় আছে, তারাই রেফার করে, যে একদম চোখ কান বন্ধ করে চলে যেতে পারেন ওখানে গেলে। মানে আমি এটা প্রকাশ্যে বলছি, কিন্তু আমার মাঝে মাঝে আমার খুব ভালোও লাগে, আর তখনই আমি মনে করি যে আমার গুরুকে স্মরণ করি, যে না আপনার জন্যই আমি কিন্তু এই জায়গায়। ঠিক আছে, যাই হোক, মানে এই যে গত কিছুদিন আগেও এরকম সমস্যা একজন পড়েছে, তাই সেই নিয়ে এসছে, তাদের সমস্যার সমাধান হয়েছে, তারা নিয়ে এসছে। তাহলে এইগুলোই সাধারণত দেখা যায়, কারণ এখানে জন্মছকের সঠিকভাবে তার রোগটা ধরতে হবে, কোন জায়গার থেকে সমস্যাটা হচ্ছে, কেন হচ্ছে, কবে এর থেকে বেরোতে পারবে, আর কবে এটা হয়েছিল, এই জায়গাগুলো যদি ধরতে পারবে এবং সঠিকভাবে তার ট্রিটমেন্ট করতে পারবে, মানে প্রতিকার প্রতিবিধান দিতে পারবে, সেখান থেকে সে বেরোতে পারবে। আমি বারবার বলি, এবং বিভিন্ন ধরনের ক্রিয়া রয়েছে, বিভিন্ন ধরনের যে প্রতিকার প্রতিবিধান রয়েছে, যেটা প্রয়োজন সেটাই দিতে হবে তাকে, তাহলে সে চটজলদি কাজগুলো পাবে, না হলে তো পাবে না। যেমন আজকের বিষয় যেটা আলোচনা করছি, যে অবাধ্য সন্তান, দেখা হলো যে একটা সন্তান তাকে পড়াশোনা করিয়েছে ভালোভাবে, ভালো জায়গা স্ট্যান্ড করে সে আজকে ভালো জায়গায় হয়তো চাকরির জন্য চেষ্টা করছে, হয়তো ভালো চাকরিও পেয়ে গেছে, কিন্তু বন্ধু সঙ্গের কারণে বা তার হয়তো খুব প্রিয় মানুষ, সে হয়তো তাকে বলেছে যে চাকরিটা নিস না, তাহলে আমার থেকে অনেক ডিস্টেন্সে চলে যাবে, সেই জন্য হয়তো সে চাকরিটাও নিতে পারেনি, কিন্তু হাজারও একটা এই ধরনের চাকরি মেলে। তাহলে এটা কত ধরনের কষ্টকর বিষয় মা বাবার জন্য, কারণ সেই মা বাবা তাকে ওই চাকরিটা পাওয়ানোর জন্য, তার কেরিয়ারটাকে তৈরি করার জন্য কিন্তু সে সেই ছোট থেকে তাকে স্যাক্রিফাইস করছে, মা বাবা তিলে তিলে তাকে এই জায়গায় নিয়ে এসেছে। একদম। এবং দেখা গেল সে হয়তো প্রকাশ্যে বলেই দিচ্ছে তার সঙ্গে তার বিবাহ করবে, কিন্তু সেটা তার পরিবারে কোনোভাবে মেনে নিতেই পারছে না, পরিস্থিতিটা এইরকম জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এটা অবাধ্য সন্তানের কারণ। কেন হয় এটা? ওই যে বললাম, লগ্নপতি যদি নিচস্থ হয়ে যায়, দেখা গেল লগ্নপতি নিচস্থ, লগ্নপতি কম্বাস্ট, লগ্নপতি বক্রী যদি থাকে, তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান ছোট থেকে করিয়ে নেবেন, না হলে কি হবে, আপনি আপনার দেখা গেল সারাটা জীবন আপনার নির্দিষ্ট যে সময়কাল, সেটা আপনার সন্তানের জন্যই অ্যাপ্লাই করলেন, সন্তানকে তিলে তিলে বড় করলেন, কিন্তু শেষ বয়সে গিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তারা তার মন পছন্দ বিবাহ করে তারা নিজেরা ফুর্তিতে থাকতে চাইছে। তাহলে এই জিনিসগুলো তৈরি হবে, কারণ এই সকল সন্তান বা এই ধরনের জাতক জাতিকারা সাধারণত নিজের ওপর আস্থা এদের খুব কম থাকে, অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, এবং তারা যেভাবে পরিচালনা করে সেইভাবে চলে একদম। এবং সেইটার জন্য সঠিক ট্রিটমেন্ট, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আর সঠিক গাইডলাইন যদি আপনি পান, তাহলে অবশ্যই আমি বলি বারবার
যে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেনই পৌঁছাবেন। একদম, কারণ আমার সন্তানের জন্য আমি বছরের পর বছর কষ্ট করলাম, আমি আমার জীবনের নানা দিক থেকে স্যাক্রিফাইস করলাম, আমি অর্থ নষ্ট করলাম, কিন্তু সে অন্য কারোর কথায় চলছে। আমি তো মা হিসেবে এটা কোনো দিন মানবো না। এবং আপনারও যদি মন্তব্য আমার মতন হয়, তাহলে কিন্তু অবশ্যই যদি মনে হয় সন্তান অন্য কারোর কথায় চলছে, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, সন্তান ভুল ডিসিশন নিচ্ছে, আপনার অধিকার রয়েছে সেই জায়গাটার কিন্তু প্রতিবিধানের মধ্যে থেকে তাকে বাধার, এবং সেটা কিন্তু অবশ্যই করা সম্ভব। তার জন্য যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি সৌরভী পাল বলছি ডানলপ থেকে। ডানলপ থেকে কার সম্বন্ধে জানবেন? আমি আজকে নিজের সম্পর্কেই জানবো। এর আগে স্যারের কাছে আমার মা আর কি গেছিলেন, মা গেছিল আর কি সাংসারিক কারণে গেছিল, সে কারণে মা গেছিল। তো মা যেটা আর কি বলেছে যে মা যে বিষয়ের জন্য আর কি গেছিল পুরো ডিটেলস তো আমাকে বলেনি, কিন্তু বলেছে যে মানে সাকসেস পেয়েছে মা, অনেকটাই রিকভারি করেছে। আচ্ছা, মানে সে কারণে মাই কি অ্যাডভাইস করলো যে কোনো প্রবলেম হলে তুইও গৌতম দার সাথে যোগাযোগ করবি? মা তো অনেকদিন থেকেই অ্যাডভাইস করেন, আমি এতদিন আর কি করিনি, কিন্তু এখন অনেক বেশ কিছুদিন ধরে আমি স্যারের প্রোগ্রামটা ফলো করছি। আর স্যারের যেগুলো অ্যাডভাইস দেন সেগুলো যথেষ্ট কার্যকরী, এবং কলার যারা ফোন করছেন তারাও বেশ ভালোই ফিডব্যাক দিচ্ছেন। তো আমিও সেটাই ভাবলাম যে তাহলে স্যারের সাথে আগে ডিরেক্ট কথা বলে দেখি, তারপর না ভিজিট করা যাবে। ওকে, বেশ, বলো ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 15ই জুন 1998। আচ্ছা, টাইম দুপুর 1:05। আর জন্মস্থান? উলুবেড়িয়া। বেশ, উলুবেড়িয়া জন্ম, তাই তো? কি নাম তোমার? নাম কি? হ্যালো, 98 জন্ম, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, কুম্ভ রাশি, আর ধনিষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। কেমন জানা আছে এটা? না স্যার, আমার জানা ছিল না। বিবাহ হয়েছে, 98 জন্ম, বিবাহের একটা যোগ রয়েছে, কিন্তু বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট সমস্যার আছে। হ্যাঁ স্যার, মানে আমার আগে সম্পর্ক ছিল, মানে এখন আমি বিবাহিত নই, আমার আগে সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কটা ভেঙে গেছে, এবং সম্পর্কটা আমার অনেক বছরের ছিল, প্রায় 7-8 বছরের আমাদের রিলেশন ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে আর কি বলবো, মানে যার সাথে আমার সম্পর্ক ছিল ওর বাড়ি থেকেই সম্পর্কটা নাকচ করে। 23-24 কেন করে বলছি, এটা যে ভেঙে গেছে বা এই সম্পর্কটা কেটে গেছে, সেটা কি 23 সালে না 24 সালে? 23 প্রথম থেকে শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে ডিটাচমেন্ট হতে 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 জায়গাটা কেটে গেছে। ঠিক আছে, আমি আবার বলবো, কিন্তু এই যে পরবর্তীতে বিবাহের ক্ষেত্রে, কারণ এখানে বিবাহিত জীবনে একটু সমস্যার জায়গা রয়েছে, কিন্তু আবার বলছি, কিন্তু মাঙ্গলিক না, কিন্তু যে মাঙ্গলিক, হ্যাঁ মাঙ্গলিকের একটা প্রভাব রয়েছে, চতুর্থ মাঙ্গলিক চন্দ্রের সাপেক্ষে, কিন্তু এটা ওই মাঙ্গলিকের থেকে অন্য কানেকশন, কারণ সপ্তম ভাবটা পীড়িত হয়েছে। সপ্তম ভাবে পীড়িত বললেও ভুল হবে, সপ্তম ভাবের যে কানেকশনটা রয়েছে, কারণ এখানে যে ডিগ্রিগত কানেকশন, এটা কিন্তু ভাব মানে রাশি, মানে বিশেষ করে গ্রহগত কানেকশন না, এটা ডিগ্রিগত একটা কানেকশন পেয়েছে, যার জন্য দুজনের মধ্যে, অর্থাৎ বলছে যার সঙ্গে বিবাহ হবে তার মধ্যে অহংকার জেদ থাকবে ভীষণ। আচ্ছা, এবং এই অহংকার এবং জেদের কারণে এরা বিবাহের পরে একই ছাদের নিচে থাকতে পারবে না। কি করবো তাহলে, মানে যার সাথে সম্পর্ক ছিল, আমি তো এই জিনিসটা অবাক হয়ে গেলাম, মানে বাড়ি থেকে যাই হলো না কেন, কিন্তু সে কি করে তার মানে সে তার কি করে অবাক হয়ে গেল, আমি সেটাই বুঝতে পারলাম। মানে বাবা মায়ের কথা শুনে সে বললো না, তাই তো? হ্যাঁ, লাস্ট মোমেন্টে গিয়ে সে কি করে না করলো আমি সেটা বুঝতে পারলাম। সেটাই, এটার কানেকশন, অনেক ক্ষেত্রে কানেকশন রয়েছে, কারণ আমি বারবার বলি যে শনি, দেখুন মানে এখানে তোমার ক্ষেত্রে যেটা বলছি, যে এটা তোমার ক্ষেত্রে এখন বর্তমানে চলছে শনির 7.5 প্রভাব চলছে। শনির 7.5 প্রভাব এখানে নেগেটিভ ফল দিচ্ছে, কারণ এখানে কেতু যুক্ত হয়ে আছে চন্দ্রের সঙ্গে, তার সঙ্গে গিয়ে শনি কানেক্টেড হয়ে গেছে, এবং এটা জন্মছকের 6ষ্ঠ ভাবে কানেক্টেড হয়ে আছে। আর তোমার ক্ষেত্রে যেটা বলছে দ্বাদশে শনির দৃষ্টি রয়েছে, এই একটা কানেকশন। আর 7ম ভাবে যেটা বিবাহের জায়গায় যাবে কিনা, কত দূর কবে যাবে, কারণ এখানে 7ম ভাবটা 7ম ভাবে অবস্থান করছে বৃহস্পতি, তাহলে সেই বৃহস্পতি
তুমি তার কথা অনুযায়ী যদি না চলতে পারো, দেখবে তোমার সঙ্গে সে সম্পর্ক রাখবে না। তাহলে কি করা যায় স্যার? না এখন কি, এখন সেই তুমি কি সেই সম্পর্কটাকে, সম্পর্কে আমি কথা বলছি না, তার সাথে তো সম্পর্ক নেই এখন, তার কথা বলছি না। মানে আগামী দিনে যদি বিয়ে হয়, দেখো তোমার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে আমি আবার বলছি, বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করবে। কেমন? বিবাহেও অবশ্যই প্রত্যেকের জন্য এটা আমি বলে দিই, যৌতুক বিচার করে বিবাহ করতে হবে। এবং বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার করতে দেখা গেলো যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সম্পর্কে ছিল 5 বছর হয়তো রিলেশনে রয়েছে, তারপরে যৌতুক বিচার করতে গিয়ে দেখে যে বড় রকমের সমস্যা, সেটা বিবাহ হলেই পরে দেখা গেলো 5-7 দিনের মধ্যে তার ডিভোর্স হয়ে যাবে, এরকম পর্যায়ে আছে। বা দেখা গেলো যে হয়তো 1 বছর বিবাহিত জীবনটা চলবে, কিন্তু তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে। একদম আমি সেটাই বলি যে হয়তো রিলেশনে রয়েছে 5 বছর, কিন্তু বৈবাহিক জীবনে দেখা গেলো সমস্যার জায়গা রয়েছে, বা যৌতুক বিচারে কোনোভাবেই সেটা কানেকশন পাচ্ছে না। অনেকে আবার ভয় আসে না যে এটা গৌতমদা বলে দেবে না তো যে আমাদের যৌতুক বিচারটা ভালো নয়, কিন্তু তার প্রতিকার প্রতিবিধান আছে। এটাই আমি এটাই বলতে যাচ্ছি যে তার প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমার যে রুলস যেগুলো বলি সেগুলো মেনে চললেই জায়গাগুলো ঠিক হবে। ওকে, তাহলে তোমার করণীয় হচ্ছে একবার যোগাযোগ করো, বুঝলে তো? যেহেতু প্রথমটা তো একটা ধাক্কা তুমি পেয়েছো এবং দ্বিতীয়টা যেন স্মুথলি সুন্দরভাবে বিবাহ জীবনটা এগোতে পারো, সে কারণে একবার যোগাযোগ নিশ্চয়ই করবে। মা এসে উপকৃত, আমার মনে হয় বোধহয় অন্য কোথাও আর যাবে না। তোমার জন্য একটা করণ ক্রিয়া আমি বলবো, আমি মায়ের সাথেই যাব। একদম তোমার জন্য একটা করণ ক্রিয়া, মানে প্রতিকারের আগেও একটা করণ ক্রিয়া ছোট্ট করে করবে, তাতে অনেকটা ভালো থাকতে পারবে। যেটা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবে 9টার মধ্যে। যদি 6টার মধ্যে উঠতে পারো খুব ভালো, না হলে 9টার মধ্যে চেষ্টা করবে। আর ওই 9টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে কাকের উদ্দেশ্যে কোনো মাখন জাতীয় জিনিস, অর্থাৎ রুটির সঙ্গে মাখন লাগিয়ে কাকের উদ্দেশ্যে খাবারটা দেবে। প্রত্যেক দিন যদি দিতে পারো, দেখবে তোমার ক্ষেত্রে আগামী দিনের সময়গুলো খুব ভালো আসবে। ঠিক আছে, ভালো থাকবে। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা আজকে বিষয় যেটা আলোচনা করছিলাম সে বিষয়ে নিশ্চয়ই যাব, কিন্তু আমাদের জীবনে কত বিষয়, কত সমস্যা, তাই না? সমস্যার থেকে নিজেদেরকে বের করে আনতেই হবে, কারণ অবশ্যই আমরা নিজেকে ভালোবাসি, নিজের পরিবারের মানুষদের ভালোবাসি। সেক্ষেত্রে ফোন নাম্বার হচ্ছে 9836410969, এই নাম্বারে যোগাযোগ করুন, বা অবশ্যই যোগাযোগ করতে পারেন 8335805241 এই নাম্বারে। তার পাশাপাশি বলবো যে আপনারা কিন্তু সোমবার করে পেয়ে যাচ্ছেন, রবিবার করে পাচ্ছেন কাঁচরাপাড়ায় ওনার নিজস্ব চেম্বার, সোমবার করে ব্যারাকপুরে পাচ্ছেন, এবং সেদিনই আবার বিকেল বেলা করে আপনারা কিন্তু শ্রীরামপুরে পেয়ে যাচ্ছেন। ব্যারাকপুরে একেবারে স্টেশনের কাছে, কোনো অসুবিধা নেই, একটু ফোন করবেন, অ্যাড্রেস বুঝিয়ে দেওয়া হবে। মঙ্গলবার করে কালীঘাটে আপনারা পেয়ে যাচ্ছেন, লেকপলের একেবারে পিছনে, এখানে যোগাযোগ করতে পারবেন। বুধবার করে আপনারা হাওড়ার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন, একটু ফোন করবেন, আপনাদের সহযোগিতা করে দেওয়া হবে। এবং আপনারা বৃহস্পতিবার করে নদিয়ার কৃষ্ণনগরে পাচ্ছেন, শুক্রবার কিন্তু হাতিবাগানে পাচ্ছেন। তার পাশাপাশি বলবো যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 10 তারিখে তারাপীঠে। তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। আর কোনো চেম্বার সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে, যেহেতু উনি আরো অনেকগুলো চেম্বারে যান, তো সেক্ষেত্রে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, উনি কিন্তু বলে দেবেন। অনলাইন কনসালটেন্সিরও কিন্তু ব্যবস্থা রয়েছে, যদি আপনি আসতে পারছেন না, সময় নেই, বা আপনার শারীরিক অসুস্থতা রয়েছে, আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও কিন্তু আগামী কালকে যেহেতু 3 তারিখ অমাবস্যার যোগ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে বিভিন্ন ধরনের যে করণ ক্রিয়াগুলো রয়েছে সেগুলো হবে, অর্থাৎ হোম যজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে পুজো পাঠ এবং বিভিন্ন বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে আপনার যে গ্রহ দোষ সেগুলো কিন্তু আগামী কালকে হবে। যাদের যাদের সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট আছে, যাদের যাদের আসার কথা আছে, তারা নির্দিষ্ট যে জিনিসগুলো নিয়ে আসতে হবে সেগুলো আপনারা মোটামুটি জানেন, এবং নির্দিষ্ট টাইমটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন, এটাই বলার আছে। মানে একেবারে শেষ মুহূর্তে আমরা অনুষ্ঠানে দাঁড়িয়ে জানাচ্ছি, তবু এখনো কিন্তু যোগাযোগের সময় রয়েছে, যোগাযোগ করবেন। গ্রহদোষ খণ্ডন করা হবে, তাই আপনাদের যদি কারোর কোনো গ্রহদোষ খণ্ডনের বিষয় থাকে, দিনটি কিন্তু ভীষণ শুভ। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, আমি গড়িয়া থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। বলুন, ছেলের নামটাও বলবেন, ডেট অফ বার্থটাও বলবেন। ছেলের নাম হচ্ছে অজিত হালদার, ডেট অফ বার্থ 8/5/1994। 8/5/94। এবার টাইমটা বলবেন। টাইম রাত্রি 10টা। আর জন্মস্থান বলবেন? জন্মস্থান কলকাতা। কলকাতায়। ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি। লগ্ন দেখুন, লগ্ন ধনু লগ্ন, মেষ রাশি আর অশ্বিনী নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা জানা আছে। জানা আছে। ছেলের ক্ষেত্রে কিন্তু 94-এ জন্ম,
ছেলের কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব খারাপ নেই, একটু পড়াশোনায় একটা সময় অমনোযোগ এসেছিল, খুব এসেছিল না, এখন একটু মাথা গরম, মাঝে মধ্যে না মাথা গরম হয়ে যাবে, একটু জেদ কাজ করবে, এখন জেদ আর একটু মাথা গরম কাজ করবে। আর ওর ক্ষেত্রে কিন্তু যেটা বলবো যে ছোটোর থেকে না ওর নিজস্ব প্রাপ্তির থেকে একটু বঞ্চিত আছে, মানে সবকিছু পায় না সঠিকভাবে, কেমন এটা একটা সমস্যা আছে। আর ও যদি কর্মের জন্য ভালো জায়গায় ভালোভাবে চেষ্টা করে তাহলে ও কিন্তু ভালো কর্ম পাবে আগামী দিনে, খুব ভালো জায়গায়, হ্যাঁ ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে, একদম খুব ভালো কানেকশন রয়েছে, কিন্তু ওকে কিন্তু সঠিকভাবে কিন্তু পরিচালনা করতে হবে। আর এখন কি করছে, এখন এই মুহূর্তে ছোটখাটো করে কোনো মানে ওকে চেষ্টা করতে হবে, মানে টেকনিক্যাল জায়গা ভালো আছে, কেমন চেষ্টা করে মানে কি 2025 এর মধ্যে হবে, হ্যাঁ টেকনিক্যাল জায়গাটা ভালো রয়েছে। কি নিয়ে পড়াশোনা করেছে? ভূগোলে। আচ্ছা, ভূগোলে ওই জায়গাটা একটু সমস্যা আছে, কারণ ওখানে একটা নেগেটিভ কানেকশন রয়েছে। তবু বলবো যে ওর আগামী দিনে কোনো হাতের কাজ পারদর্শী হবে, হাতের কাজের মাধ্যমে জীবনে উন্নতি করতে পারবে, কেমন এটা একটা জায়গা রয়েছে। মানে অনেক সময় আমরা বলি না যে কুটির শিল্প বা শিল্পী ধরনের কোনো কাজ, বা যেমন হাতের মাধ্যমে বিভিন্ন ধরনের, মানে সব কাজই হাতের হয় কিন্তু এটা স্পেশাল, কেমন সেই ধরনের জায়গাগুলো ওর জন্য রয়েছে কেমন। কিন্তু আর চেষ্টা করলে আর একটা জায়গা আর একটা ডিপার্টমেন্টের যোগ রয়েছে, কিন্তু এই মুহূর্তে ওটা টিভি স্ক্রিনে না বলাটাই ভালো, কারণ জন্মছকের নির্দিষ্ট কানেকশনগুলো এবং D10-এর কানেকশন দেখতে হয়, দেখলে কিন্তু সেই জায়গাটা ভালো জায়গাটা বলে দেওয়া যাবে, কেমন ভালো একটা কানেকশন আসছে আগামী দিনে, আগামী 2025-এ আসবে, কেমন। ওকে দাদা, শুনতে থাকুন। তবে ভালো সময় তো শুধু এলে হবে না, ভালো সময়কে ভালোভাবে কাজে লাগাতে হবে। আমরা ভাবি ভালো সময় আসছে, খুব আনন্দিত হয়ে গেলাম, কিন্তু কাজেই লাগাতে পারলাম না। না, ভালো সময় আসছে বললাম, কিন্তু তার প্রতিবিধান করতে হবে। একদম একদম দেখা যাচ্ছে যে আপনার সমস্যা আছে, দেখা গেলো আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে, আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, আপনার ক্ষেত্রে শাপিত দোষ রয়েছে, আপনার ক্ষেত্রে সাধু সর্প দোষ রয়েছে, আপনার ক্ষেত্রে দেখা গেলো যে পিতৃদোষ রয়েছে, এই যে বিভিন্ন ধরনের দোষ আপনার ক্ষেত্রে রয়েছে, কিন্তু আপনার আগামী দিনে একটা কানেকশন রয়েছে, কিছু প্রাপ্তি বা কিছু শুভ অনুষ্ঠান, কিন্তু ওই দোষের কারণে আপনার ওই জায়গাটা আপনার হচ্ছে না। কিন্তু ওইটার যদি সঠিকভাবে প্রতিবিধান করবেন, দেখবেন যে একদম নির্দিষ্ট টাইম টু টাইম আপনার ফল দেবে এবং ভালো জায়গায় পৌঁছাবে। আমি এটাই বলে থাকি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আর সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। একদম। আর এই সবকিছুর জন্য যোগাযোগ কিন্তু বাঞ্ছনীয়, এবং আজকে যে আমরা অবাধ্য সন্তানের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম দাদা, অবাধ্য সন্তান যদি রাহু লগ্নে যদি রাহু থাকে বা চন্দ্রের সঙ্গে যদি রাহু কানেক্টেড হয়ে যায়, চন্দ্র রাহু যদি কানেকশন হয়, যেটা বলা হয় গ্রহণ দোষ, সেটার ক্ষেত্রেও দেখবেন যে এই সকল জাতক জাতিকারা অবাধ্য হয়ে যায় একটা সময়, এবং এরা বন্ধু সঙ্গের কারণে বা দেখা যাচ্ছে অন্য কোনো মানুষের সহযোগিতা, খারাপ কোনো মানুষ তার সহযোগিতা জীবনটাকে কিন্তু নষ্ট করে ফেলে। আর ওই চতুর্থে যদি কোনো কারণে নিচস্থ রাহু অবস্থান করে, তাহলে সেই সকল জাতক জাতিকারা নেশায় আসক্ত হয়, বন্ধুর সঙ্গে নিয়ে নেশায় আসক্ত হয়। বা চতুর্থে দেখা গেল যে বুধ এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের কানেকশন হয়ে গেছে, এবং সেক্ষেত্রে দেখা গেল যে এই সকল জাতক জাতিকারা কিন্তু মানে খুব খারাপ ব্যবহার করে মায়ের সঙ্গে। আবার কোনো কোনো সময় দেখবেন যে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করেছে, এবং এই সকল জাতক জাতিকারা এতটা রেগে যায় এবং এরা যা বলবে তাই আপনাকে শুনতে হবে, না হলে আপনার ওপর অত্যাচার শুরু করবে, মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু করে দিতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু হয়, এবং এইগুলোর কারণেই কিন্তু এই গ্রহগত কানেকশনের কারণেই কিন্তু আপনার জীবনের এই সমস্যাগুলো বা আপনার এই সন্তানের জীবনের এই সমস্যা হয়, যেটা অবাধ্য হয়ে যায়। সেই জন্য বললাম, অবাধ্য হওয়ার যে খুব ছোট বয়সেই অবাধ্য হবে তা না, সে বড় বয়সেও অবাধ্য হতে পারে। যেটা বললাম যে বিবাহ, দেখা গেল যে পড়াশোনা করে চাকরি নিয়ে একটা বাইরে একটা জায়গায় থাকে সে, কিন্তু সে নিজের মতো মত দিয়ে সে বিবাহ করে নিল, বাবা মাকে জানালোই না, বা বাবা মায়ের কিন্তু মতের কোনো পুরোপুরি মতের বিরুদ্ধে চলে গেল, তাহলে এটাও কিন্তু একটা অবাধ্য হয়ে যাওয়ার কানেকশন। তাহলে কেন হয়? এটার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে চন্দ্র আর মঙ্গল যদি কানেকশন থাকে, যেটাকে বলা হয় ব্যভিচারী দোষ, তার কারণেও কিন্তু এই সকল জাতক জাতিকারা অবাধ্য হয়ে যায়। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আমি আবার বলছি আছে, এবং সঠিকভাবে যদি করেন তাহলে সেক্ষেত্রে বেরোতে পারবেন।
একদম ঠিক আপনার মনে হচ্ছে, আর কথাগুলো যেন দাদা সবটাই আমার জন্য বললেন, আমার জীবনের ছবিটা তো ঠিক এরকম, তাহলে কিন্তু সত্যি যোগাযোগ করতে হবে শুভক্ষণে বা যে কোনো দিন আপনার সময় করে আপনি চলে আসুন, অযথা সময় নষ্ট করবেন না, তাহলে কিন্তু আপনি অন্ধকারের মধ্যে ডুবে যাবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও আমার বা আপনাদের বিভিন্ন রকমের জীবনের সমস্যা নিয়ে আমরা কথা বলবো। ততদিন ভালো থাকুন এবং ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই দাদাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।